দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটানোর হুমকি মহিলা চিকিৎসককে হুমকি হাসপাতাল সুপারের। মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ উঠছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর ও পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা চিকিৎসক। কথা না শুনলে দ্বিতীয় নির্ভয়া বা করে দেব, এমনটাই মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ সামনে আসছে। নদিয়ার একটি সরকারি হাসপাতালের ঘটনা এবং কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটানোর হুমকি মহিলা চিকিৎসককে। ইতিমধ্যেই গোটা বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা চিকিৎসক এবং মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা চিকিৎসক? এখনো পর্যন্ত তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ নিল? দেখো ভাস্বতী, ওই মহিলা চিকিৎসক কিন্তু সরাসরি অভিযোগ করছেন শান্তিপুর হাসপাতালের যিনি সুপার রয়েছে ডক্টর তারক বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই মহিলা জানাচ্ছেন, মহিলা ডাক্তার জানাচ্ছেন তাকে বিভিন্ন রকম ভাবে মানসিক হয়রানি করা হয়, মানসিকভাবে তাকে বিভিন্ন রকম ভাবে তাকে হয়রানি করা হয়েছে এর আগেও, এবং তিনি যবে থেকে কাজে যোগ দিয়েছেন তারপর থেকে। এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাটা দ্বিতীয় অভয়া ঘটিয়ে দেওয়ার ঘটনার যে হুমকি তাকে দেওয়া হয়েছে, তারপরেই তিনি প্রাণ ভয়ে আতঙ্কে রয়েছেন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ তুলে শান্তিপুর থানায় এবং সিএমওইচের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং সিএমওইচের দপ্তর থেকেও কিন্তু বিশেষ টিম তৈরি করা হয়েছে এবং এই টিম তদন্ত করে দেখবে ঘটনা কতটা সত্যতা, এবং যদি এই ঘটনায় সুপার দোষী হন তাহলে তারও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং যেটা এই মহিলা জানিয়েছেন, মহিলাকে তাকে যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয়, এই মহিলা ডাক্তারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। সেক্ষেত্রেও সিএমও দেখছেন যে যাতে এনাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো এখন শাসক বিরোধী তরজাও সামনে এসছে। তৃণমূল প্রত্যেকে বিষয়টি নিয়ে বলা হচ্ছে, বিধায়ক তিনি জানাচ্ছেন বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। বিজেপি জানাচ্ছে যে এই ঘটনায় যে ঘটনা ঘটেছে তার খুবই নিন্দনীয়, প্রশাসনের উচিত অবিলম্বের ব্যবস্থা নিতে এবং দোষীকে শাস্তি দিতে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিএম জানাচ্ছেন যে তার কাছেও অভিযোগ গেছে, তিনি বিবেচনা করে দেখছেন এবং এই বিশেষ তদন্ত টিম তিনি গঠন করেছেন। তবে সিএমওইচের কাছে প্রশ্ন করলে তিনি যখন জানান যে এই ডাক্তার যিনি রয়েছেন মহিলা ডাক্তার, তিনি মানসিক রোগের ওষুধ খান, তাহলে প্রশ্ন উঠছে যদি মানসিক রোগের তাকে স্বাস্থ্য দপ্তর তাকে চিকিৎসা করতে পারে। সব থেকে বড় কথা, এই মহিলা কিন্তু বারবার অভিযোগ করছেন যে তাকে নাইট ডিউটি করতে বাধ্য হয় এবং তার সঙ্গে সঙ্গে তার যে ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট, সেই প্যাথোলজি ডিপার্টমেন্টে তাকে কাজ করতে না দিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে বিভিন্ন কাজে চিকিৎসা করানোর জন্য জোর করা হয়। তিনি জোর বিরুদ্ধে যান, তারপরেই কিন্তু এরকম অভিযোগ করে সামনে আসে এবং এই ঘটনায় রীতিমতো এখন চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল সহ গোটা শান্তিপুরে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। রূপম রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটানোর হুমকি মহিলা চিকিৎসককে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরে গোটা বিষয়ে জানিয়েছেন ওই মহিলা চিকিৎসক এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা চিকিৎসক। অন্যদিকে ওই মহিলা চিকিৎসক ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। তারপর 5টা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি, এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে, আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি জব কাজটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই। তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে, মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস ঘটে চলেছে। আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি অবশ্যই করেছি, আমি জানিয়েছিলাম থানায়, আমি একটা লিখিত করেছি, অভিযোগ করেছি, শান্তিপুর থানায় করেছি। নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এখানে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। রস্টার কমিটিকে জানিয়েছিলাম, কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি। আপনাদের শোনালাম ওই মহিলা চিকিৎসক ঠিক কি অভিযোগ করছেন। অন্যদিকে হাসপাতালের সুপার এই অভিযোগের ভিত্তিতে কি বলছেন শুনুন। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন একটু
বিষয়টি কি বক্তব্য যা বলা অভিযোগটা কি মিথ্যে অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএম সাহেব করবে, আমি কিছু বক্তব্য দেবো। মিথ্যা তো বটে, সেটা মিথ্যে অভিযোগ অবশ্যই থানা পুলিশের তো। আপনাদের শোনালাম হাসপাতালের সুপার, তিনি বলছেন যে এই মহিলা চিকিৎসক যে অভিযোগ আনছেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনটাই বলছেন হাসপাতালের সুপার। অন্যদিকে মহিলা চিকিৎসক তার যে অভিযোগ যে তাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সভায়, এবং এই অভিযোগ তিনি স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছেন এবং ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা চিকিৎসক। নদিয়ার শান্তিপুরে স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। অন্যদিকে হাসপাতালের সুপার তিনিও যেমনটা বলেছেন যে বাকি বিষয়, এই বিষয়ে যা বলবে তা হাসপাতালের সিএমওইচ বলবে, এমনটাই বলেছেন তিনি। অন্যদিকে সিএমওইচ এর তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। সকালবেলায় আজকে 5টা আওয়ারে পেয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবনে জানিয়েছি এবং একটা ইনকোয়ারি কমিটিও করে দিয়েছি যে এই ব্যাপারটা। কিন্তু সুপারকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম, ও বলছে না আমার সঙ্গে তো মুখোমুখি কোনো দেখাই হয়নি স্যার। এই ব্যাপারটা গেল। আর একটা বলছি যে উনি তো একটু ওই মেন্টাল লিথিয়াম ট্যাবলেট খান, তো এখন ব্যাপারটা হচ্ছে আমি স্বাস্থ্য ভবনে বলেছি যে আপনারা এইখান থেকে তুলে নিয়ে আপনারা অন্য কোনো জায়গায় যদি দেন আমার কোনো আপত্তি নাই, কারণ আমার এখানে এই এসআর প্যাথোলজি শান্তিপুরে আছে, এই প্যাথোলজি দরকার নেই। যে খবরে নজর রাখবো, মালদহে তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। ঘটনায় উদ্ধার বাইক ও আগ্নেয়াস্ত্র। ধৃত মোহাম্মদ শামী আক্তার ও টিঙ্কু ঘোষ ও আব্দুল গনি। বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। মালদহের তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদ হাকিমের। অন্যদিকে এই বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন, এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। ভিন রাজ্য থেকে এসে খুন করে দিল দুষ্কৃতীরা, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সকালেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার। এখনো পর্যন্ত এই ঘটনায় আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গৌতম চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, মোট 5 জনকে আজ গ্রেফতার করা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে যে এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে পুলিশের হাতে? বাস্তবে একটু সংশোধন করে দিই যে 5 জন মোট পুলিশের নজরে ছিল এবং তাদের মধ্যে 3 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জনের বাড়ি মালদা শহরে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে মালদা জেলা আদালতে সিজিএম কোর্টে এই অভিযুক্ত 3 জনকে তোলা হয়েছে। বিচারক এখন শুনছেন। সরকারি পক্ষের আইনজীবী, অর্থাৎ সরকারিভাবে যে অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হয়, এই আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী পিটিশন জমা দিয়েছেন। কারণ মালদা জেলা আদালতের কোনো আইনজীবী এই অভিযুক্তদের হয়ে আজকে দাঁড়াবেন না, বার এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দুলাল সরকারের স্ত্রী মালদা বার অ্যাসোসিয়েশনের, উনি নিজেও একজন আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সদস্য। ফলে কোনো আইনজীবী আজকে অভিযুক্তদের হয়ে দাঁড়াবে না, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে আদালতে বিচারক সবটা শুনছেন এবং একটা পিটিশন আর একটা পিটিশন লিখিত দিতে বললেন। যেহেতু সরকারি লিগাল এড সার্ভিসের যে আইনি সহায়তা দেওয়া হয় সেটা তার মাধ্যমে আবেদন করে জানাতে হবে। এখনো পর্যন্ত 14 দিনের যা হেফাজত চেয়ে পুলিশ আদালতের কাছে আবেদন করেছে সিজিএম আদালতে। এখন আদালত কদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করছে এই 3 জনের ক্ষেত্রে সেটা শুনানি হয়নি, হবে আর কিছুক্ষণের মধ্যেই। আদালত কক্ষ ভিড়ের ঠাসা, প্রচুর মানুষ এই রায় শোনার জন্য এখন দাঁড়িয়ে আছে যে জামিনের জন্য কোনো কিছু বলে কিনা। কিন্তু এবং আইনজীবীরা কিন্তু চাইছে যে কোনোভাবেই যেন তার জামিন আজকে না দেওয়া হয় এবং পুলিশি হেফাজত হয়। যেহেতু দুলাল সরকার একজন খুব অতি পরিচিত মালদার পপুলার জনপ্রিয় নেতা ছিলেন এবং তার বউ যেহেতু এখানে মালদা বার অ্যাসোসিয়েশনের মেম্বার, নিজেও আইনজীবী, ফলে সমস্তটাই
আইনজীবীরা দুলাল সরকারের গৌতম, পক্ষে ঠিক কি দাঁড়িয়ে। কারণে খুন হতে হলো এই তৃণমূল নেতাকে, এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের হাতে কি তথ্য? পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কিচ্ছু বলেননি, এবং পুলিশের সূত্র মারফত আমরা যেটুকু মানে জানতে পারছি, এটা মানে অফিসিয়ালি এখনো কিছু বলেনি, বা পুলিশ সুপার কোনো সাংবাদিক বৈঠকও করেনি। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন এবং ডিজি যেহেতু দেখছেন, রাজ্য পুলিশের ডিজিপি, ফলে এই নিয়ে কিন্তু নিম্ন স্তরে অর্থাৎ জেলা স্তরে কেউ বলার মতো জায়গায় নেই। সকালবেলা আজকে ফিরহাদ হাকিম বলেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, তারা কিভাবে বিহার থেকে এলো সেইটা ভাবার বিষয়, পুলিশ তদন্ত করুক। তবে আমরা যে জানতে পারছি যে রবি বিশ্বকর্মা বলে একজন জমি ব্যবসায়ী, এবং সে এই খুনের পিছনে প্রকৃত মাথা হলেও হতে পারে। এখন পুলিশ সেটা কিছু বলতে চাইছে না, পুলিশ কেউ তার নামও বলছেন না, কিন্তু আমরা বিশেষ সূত্র মারফত জানতে পেরেছি এই রবির বাড়ি হচ্ছে নিমাছাড়া এলাকায়, অর্থাৎ ঝলঝলিয়া পেরিয়ে গিয়ে ও দুলাল সরকার যেখানে বাড়ি সেই এলাকা থেকে কিছুটা দূরে। এই রবিকে এখন জিজ্ঞাসাবাদ করলে আমরা যেটুকু জানতে পারছি যে এই রবি খুনের চক্রান্তকারী হতে পারে। পাশাপাশি যে তিনজনকে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে, তার যদি বলে রাখি সেই তিনজন পুলিশের কাছে নিজেদের দোষ অর্থাৎ অপরাধ যে করেছে তারা সেইটা স্বীকার করেছে। এখন দেখার, এবং তাদের কাছ থেকেই কিন্তু এই রবির নাম বেরিয়ে আসে। রবি নাকি কন্ট্যাক্ট করেছিল এই সুপারি কিলারকে। ফলে সব মিলিয়ে এখন যতক্ষণ পর্যন্ত পুলিশ সরকারিভাবে কোনো স্টেটমেন্ট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে কেন কি কারণে এই খুন হয়েছে। তবে রাজনৈতিক কোনো খুন প্রাথমিকভাবে কোনো কিছু উঠে আসে যে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যই এই খুন হয়েছে। এখন পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে জমি ব্যবসায়ী কোনো সংক্রান্ত জমির লেনদেনের বিষয়ে ঘটনা, কারণ ওই এলাকায় দুলাল সরকার যে এলাকার কাউন্সিলর ছিলেন, এবং ওই জলজলিয়া রেজিস্ট্রেশন চত্বরে কোনো রকম কোনো সমস্যা হলে কেউ কোনো বাড়ি বিক্রি করে টাকা না পেলে দুলাল সরকারের কাছে কিন্তু তারা আসতেন সাহায্য চাইতে, এবং কেউ যদি কোনো কারো টাকা মেরে দিত বা জমি বা বেনামে দখল করত, সেগুলো দুলাল সরকার তার দেখভাল করতেন, বলে দিতেন যে অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে না। ফলে এই জমির সংক্রান্ত কোনো ডিল একদমই, অর্থাৎ গৌতম এখনো পর্যন্ত পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে জানায়নি, তবে তদন্ত চলছে, পরবর্তীতে সঠিক কারণ জানা যাবে। ধন্যবাদ জানাবো, গৌতম চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। পাশাপাশি আপনাদের জানাবো, মালদায় তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছেন ফিরহাদ হাকিম। বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী দেখছেন, এমনটাই বলেছেন ফিরহাদ। ভিন রাজ্য থেকে এসে খুন করে দিল দুষ্কৃতীরা, এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শোনাবো। সবটাই পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। দাদা কি মনে করছেন, এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে।
একই রাতে উত্তপ্ত ব্যারাকপুর বসিরহাট। তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িতে চলল পরপর হামলা। অভিযোগের তীর তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদায় আবার প্রাণে মেরে ফেলার হুমকি। বসিরহাটের ঘটনায় ইতিমধ্যেই 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে পরপর হামলা। বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের টিটাগড়ে 3 থেকে 4টি বাড়ি ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। গোটা ঘটনায় আতঙ্কিত তৃণমূল কংগ্রেসের নেতা ও তার পরিবারের লোকজনেরা। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আক্তার হোসেনই এই কাজ করিয়েছেন। মেম্বার আক্তার হোসেনের নাম নিয়ে বলে, আক্তার হোসেনের মানে ওভারটেক করছিস, হ্যাঁ আক্তার হোসেনকে ওভারটেক করবি, তোর ওভারটেক করা বার করছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আক্তার হোসেন। না না, এটা চক্রান্ত চলছে আমাকে বদনাম করার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। অন্যদিকে বসিরহাটের স্বরূপনগরে তৃণমূলের 2 জন পঞ্চায়েত সদস্য জেসমিনা মণ্ডল ও মিজানুর রহমান মোল্লা এবং সংখ্যালঘু সেলের সভাপতি কবিদ হোসেন মণ্ডলের বাড়িতেও চলল দুষ্কৃতী হামলা। মারধর, ভাঙচুর, লক্ষাধিক টাকা ছিনতাই, শ্লীলতাহানি, এমনকি মেয়েদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার হুমকি দেওয়ার অভিযোগ। স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাঠি পঞ্চায়েতের বালতি গ্রামের ঘটনা। গোটা ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্বরূপনগর বিধানসভার সদস্য শেখর দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্য। মেম্বার ধরেন টিএমসি পার্টি, কিন্তু বিনামপন্থী, বিনাদির সাথেই ঘোরে, এটাই হচ্ছে অপরাধ আমাদের। আর এরা ওই মানে নারায়ণপন্থী, শেখর দাস মানার লোক। শেখর দাসের দাবি, এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই। বিষয় যেটা হচ্ছে, এটা কোনো পলিটিক্যাল বিষয় না। আমার কাছে যেটা খবর আছে, আমি কালকে রাত্রিবেলা 11টা সাড়ে 11টার পরে শুনেছি যে কিছু ইয়াং ছেলেপুলে তারা একটা পিকনিক করছিল নবাবকাঠি গ্রামের একটা মাঠের মধ্যে, ফাঁকা মাঠে। এখন তারা 2-4টে ছেলে ওই নেশা ফেসে তারা সেখানে করেছে। করার পরে কোথায় কি হয়েছে, কার বাড়ি গিয়ে খিস্তি খেউল করেছে, এ নিয়ে কোনো লুটপাস, তরাস, দলের দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে কোনো সম্পর্ক দলের সঙ্গে নেই। একদিকে পরপর বাড়ি ভাঙচুরের ঘটনা, অন্যদিকে মুর্শিদাবাদের নওদা ব্লকে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়ির সামনে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পোস্টার, সাদা কাপড় রেখে গেল দুষ্কৃতীরা। রাজ্য জুড়ে ঘটে চলা পরপর সমস্ত ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি বীরভূমের প্রশাসনিক কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বোলপুর থেকে দেউচা পাচামিতে যান মুখ্য সচিব ও ডিজি। বোলপুর থেকে দেউচা পাচামিতে যান মুখ্য সচিব। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, আজ সকাল থেকে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব তারা দেউচা পাচামিতে যান এবং সেখানে পরিদর্শন করেন। কোন কোন জায়গায় কি কি বিষয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন সেই বিষয়টাও তারা পর্যবেক্ষণে নেন। সব মিলিয়ে কি ছবি ধরা পড়লো? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমেই বলে রাখি যে বিষয়টি তুমি জানো ভালো করে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলা যেতে পারে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সেটি বীরভূমে দেউচা পাচামিতে। এবং এই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প যে কাজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কোথাও অগ্রগতি পিছিয়ে পড়েছে, এমনটাই কিন্তু রিপোর্ট রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নবান্নে তিনি বৈঠক করেন তখনই অসন্তোষ প্রকাশ করেন। তিনি বীরভূম নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, এবং মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে বীরভূমের জেলা শাসককে বলেন যে তার কাজের অগ্রগতি নিয়ে একেবারেই ধমক দেন বলা যেতে পারে। দেখো, এবং তারপরেই তিনি নির্দেশ দেন বিশেষ করে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের রাজ্য পুলিশের ডিজি এবং অবশ্যই রাজ্য সরকারের যিনি মুখ্য সচিব তাকে বলেন যে বীরভূমে পরিদর্শন করার জন্য। অবশ্যই এদিন সকালে আমরা দেখলাম যে মনোজ পাঁদ রাজ্য মুখ্য সচিব এবং অবশ্যই ডিজি রাজীব কুমার তিনি সরাসরি বোলপুরে প্রথমে এলেন। বোলপুর থেকে সড়ক পথে একেবারেই মোহাম্মদ বাজার অর্থাৎ দেউচা পাচামি যে এলাকা, সেই মোহাম্মদ বাজার যে ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে চলে গেলেন সরাসরি, এবং সেখানেই দেউচা পাচামি
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সেটি নিয়ে একটি উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক, প্রায় ঘন্টা দেড়েক ধরে রুদ্ধতর বৈঠক হলো। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? সেই বৈঠকে আমরা দেখলাম যে বিশেষ করে রাজ্যের ডিজি, রাজ্য পুলিশের ডিজি অবশ্যই মনোজ পাদ, মুখ্য সচিব, তার পাশাপাশি অবশ্যই উপস্থিত ছিলেন। আমরা দেখলাম যে সাংসদ উপস্থিত ছিলেন, সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত ছিলেন। এছাড়াও অবশ্যই এই প্রকল্পের সাথে জড়িয়ে যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন দপ্তরে তারা উপস্থিত ছিলেন। দেখো, ঘন্টা দেড়েকের ঊর্ধ্বতর বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পাদ, এবং তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন যে এই কয়লা খনি প্রকল্পের যে কাজ, সেই কাজ কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, এবং এই মাসের শেষের দিকে হয়তো খোলামুখ কয়লা খনির যে কাজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তিনি যেটা বলছেন, মুখ্য সচিব বলছেন যে যত কম মানুষকে মানে উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করা যায়, সেই বিষয়টা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে। অন্যদিকে অবশ্যই তুমি জানো যে রাজ্য সরকারের, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক যে প্যাকেজ, বিশেষ করে এই কয়লা খনি প্রকল্প করতে গিয়ে যে জমি নেওয়া হচ্ছে, সেখান থেকে জমির ন্যায্য মূল্য, সেই যারা জমিদাতা, জমি যারা মালিক, তাদেরকে চাকরি, এই সামগ্রিক বিষয় নিয়ে যাতে রাজ্য সরকার কোনো রকম ভাবেই কোনো জোর জবরদস্তি নয়, একেবারেই মানুষের কথা ভেবেই সামগ্রিক একদম শান্তিপূর্ণ ভাবেই এই প্রকল্প বাস্তবায়িত করছেন, এমনটাই সাংবাদিক। একদমই ধন্যবাদ জানাবো মনা। বোলপুর থেকে দেউচা পাচামিতে যান মুখ্য সচিব ও ডিজি। বীরভূমের প্রশাসনিক কাজে ক্ষোভ প্রকাশের পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে যান তিনি। পাশাপাশি মুখ্য সচিব তিনি বীরভূমে যাওয়ার পর কি বলেছেন শোনাবো। স্যার, কি প্ল্যান রয়েছে? এখন আমরা মিটিং করতে যাচ্ছি, মোহাম্মদবাজার ব্লক অফিসে মিটিং করব। হ্যাঁ, মিটিং করব, আগে মিটিং করে নিই, তারপরে জানাবো। ঠিক আছে, মিটিং করে নিই। কি প্ল্যান এখনো কিছু রয়েছে? মিটিংয়ে আলোচনা? মিটিংয়ে আলোচনা তো ওখানে গিয়েই ঠিক হবে। চলো, আদিবাসী মানুষজনের সাথে কথা বলবেন স্যার? আমরা গিয়ে একটু কথা বলি আগে। যেহেতু স্বপ্নের প্রকল্প এবং একটি বড় জায়গা পেতে চলেছে রাজ্য, সেই জায়গায় কি মনে হয় যে আরো বেশি নজর দেওয়া উচিত? আমরা দিচ্ছি তো, সেই জন্য এসেছি আলোচনা করার জন্য, যাতে তাড়াতাড়ি আমরা প্রজেক্টকে রূপায়ণ করতে পারি, এই ব্যবস্থা করার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও টনক নড়েনি। জেলা প্রশাসনের নাকের ডগায় জলাশয় ভরাট করে রমরমিয়ে চলছে নির্মাণ কাজ। 100 মিটারের মধ্যে আবার আরামবাগ পুরসভার অফিস। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকায় পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, জলাশয় ভরাট করা যাবে না। তারপরেও তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ ভূমি ও ভূমি রাজস্ব অফিসের সামনেই জলাশয় ভরাট করে চলেছে নির্মাণ কাজ। নির্মাণ স্থলের 100 মিটারের মধ্যে রয়েছে আরামবাগ পুরসভার অফিস। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলছে ওই নির্মাণ কাজ। সূত্রের খবর, জলাশয় ভরাটে অভিযুক্ত চন্দ্রশেখর মুখোপাধ্যায়কে একাধিকবার ডাকা হলেও তিনি বাড়ির বাইরে বেরোননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর ভরাট হচ্ছে দেখেও কেউ প্রতিবাদ করছে না। এরকম করে ভরাট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ কোনো কিছু প্রতিবাদ করছে না। এইগুলো কিসের অফিস? এটা হচ্ছে আরটি অফিস আছে এখানটা, 5টা এসডি অফিস আছে, জেলার অফিস, কন্ট্রোল অফিস, এখানে কন্ট্রোল অফিস ছিল আগে, আর এটা হচ্ছে আবকারি অফিস। সে অফিসগুলো সামনেই হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, কেউ কোনো কথা প্রতিবাদ করছে না। আরামবাগ পুরপ্রধানের দাবি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব লজ্জার বিষয় যে এসডিএলওর সামনে বাড়ি হচ্ছে, এসডিএলও ঢুকতে বেরোতে তার স্টাফেরা বা এসডিএলও দেখেননি। হ্যাঁ, বিষয়টা আমি অলরেডি বেলারকে জানিয়েছি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, পুকুর ভরাটের ঘটনা নতুন কিছু নয়, এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দল। পুকুর ভরাট করে নির্মাণ কাজ, এটা প্রথমবার নয়। তৃণমূল জমানায় এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। আমরা অনেক জায়গায় প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার ফলে অনেক জায়গায় আটকেছে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে যাদের পুকুর ভরাট হয় তাদের একটা যোগ সাজস আছে। এই কারণেই আছে, কারণ ওখান থেকে মোটা একটা অঙ্কের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা পায়। জলাশয় ভরাট করে রমরমিয়ে চলছে নির্মাণ কাজ। ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি। আইনের পথেই চলবে বলে পাল্টা দাবি তৃণমূলের। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর যে খবরে নজর রাখবো, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ সাজা দেওয়া হোক
এমনটাই চাইছে সিবিআই, এমনটাই সঞ্জয় রায়ের সাজা পাক, এমনটাই আদালতে সওয়াল করেছে সিবিআই। সঞ্জয় একমাত্র অপরাধী, এমনটাই আদালতে সওয়াল করেছে সিবিআই। আরজি কর ধর্ষণ খুনের সর্বোচ্চ সাজা চায় সিবিআই। শনিবার ফের সওয়াল রয়েছে শিয়ালদহ আদালতে। সঞ্জয় একমাত্র অপরাধী, আদালতে সওয়াল সিবিআই। বিরলের মধ্যে বিরলতম অপরাধ, মন্তব্য সিবিআইয়ের আইনজীবীর। শনিবার ফের সওয়াল শিয়ালদহ আদালতে। আর এ নিয়ে বিস্তারিত জানবো, আমার প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের নিউজ রুম থেকে। রিয়া, যে বিষয় অর্থাৎ বিরলতম ঘটনা এবং বিরলতম বলা যেতে পারে যে সাধারণ অপরাধের মধ্যে বিরলের মধ্যে বিরলতম হলেই কিন্তু সর্বোচ্চ সাজা শোনায়, শাস্তি শোনায় আদালত। আজ সিবিআইয়ের আইনজীবী আদালতে ঠিক কি সওয়াল করেছে এ বিষয়ে? দেখো, গতকাল থেকে এই আর্গুমেন্ট শুরু হয়েছে, যেখানে প্রথমেই সিবিআই তারা আর্গুমেন্ট করেছে গতকালকে, এবং সেখানে সিবিআই একাধিক পয়েন্টকে সামনে এনেছে। যেখানে সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে প্রথম যে পয়েন্ট তারা বলেছেন যে তো প্রথমেই জানিয়ে রাখবো যে এটা যেহেতু পুরোটাই ইন ক্যামেরা হচ্ছে এই বিচার প্রক্রিয়াটা, সেই কারণের জন্য আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, এবং এই বিচার প্রক্রিয়ায় যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা মাথায় রেখে যেই যেই পয়েন্টগুলো সামনে আনা উচিত আমরা সেগুলোই কিন্তু সামনে আনছি। এবং প্রথম যে পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে সার্কামস্টেন্সিয়াল, ইলেকট্রনিক এবং মেডিকেল এভিডেন্স সমস্তটাই বলছে যে সঞ্জয় রায় এই ঘটনাটি ঘটিয়েছে, এবং সঞ্জয় রায় শুধুমাত্র একাই এই ঘটনাটা ঘটিয়েছে, এবং এই রেপ অ্যান্ড মার্ডার সেটার শুধুমাত্র সঞ্জয় রায় করেছে বলে এমনটাই তথ্য ইলেকট্রনিক এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং মেডিকেল এভিডেন্স এই তথ্যই কিন্তু দিচ্ছে। এবং তাদের অর্থাৎ সিবিআই এর যে 14 জনের চিকিৎসকদের দল, সেই যে বোর্ড, সেই বোর্ডও কিন্তু এই কথাই বলছে যে পিএম এর যে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফিতে কোনো রকম কিছু বিকৃত করা হয়নি। অর্থাৎ যেই কনফিউশন তৈরি হয়েছিল, যেই অভিযোগ সামনে এসেছিল যে কলকাতা পুলিশের তরফ থেকে সেই পিএম যে ভিডিওগ্রাফি সেটা কিন্তু বিকৃত করা হয়েছে, কারণ সিবিআই ডেড বডি তারা চোখে দেখেনি, কারণ তারা যেই সময় কেস হাতে পেয়েছে সেই সময় কিন্তু অলরেডি বডি দাহ করা হয়ে গিয়েছে। সেই কারণের জন্য কলকাতা পুলিশ যে তদন্ত করেছে বা যে স্যাম্পল কালেকশন করেছে তার উপরেই ভরসা রাখতে হয়েছিল সিবিআইকে, এবং সিবিআই যে দীর্ঘদিন ধরে যে এই তদন্ত প্রক্রিয়া তারা চালিয়েছে এবং তার যে ইতিমধ্যেই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানেই যেটা দেখা যাচ্ছে গতকালকে যে আর্গুমেন্ট ছিল সেখানে সিবিআই একাধিক পয়েন্ট যেগুলোকে সামনে এনেছে, যেখানে বলা হয়েছে যে সঞ্জয় রয় একাই এই ঘটনা সংঘটিত করেছে, তার পিছনে আর অন্য কেউ ছিল না, এবং একাধিক সার্কামস্টেন্স, ইলেকট্রনিক্স এবং মেডিকেল এভিডেন্স বলছে যে সঞ্জয় রায় এই রেপ অ্যান্ড মার্ডার করেছে, এবং সেই চেস্ট বিভাগে গিয়েছিল এবং সেমিনার হলে গিয়েছিল, সেখানে গিয়ে এই ঘটনা সঞ্জয় রয় একাই ঘটিয়েছে, এমনটা কিন্তু কার্যত স্পষ্ট করেছে সিবিআই তাদের একাধিক পয়েন্টে, একাধিক আর্গুমেন্টের যে পয়েন্ট, একাধিক এভিডেন্স দেখিয়ে কিন্তু এটাই স্পষ্ট করেছে। এবং শেষে সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, এবং সেই কারণের জন্য যাতে সর্বোচ্চ সাজা দেওয়া হয় এই সঞ্জয় রায়কে, সেটাই কিন্তু সামনে তারা রেখেছেন। যদিও এরপরে ডিফেন্স তারা সময় চেয়েছেন, ডিফেন্সের যে আর্গুমেন্ট সেটা আগামীকাল রয়েছে, অর্থাৎ শনিবার রয়েছে, তার ডিফেন্সের তরফ থেকে এই আর্গুমেন্ট করা হবে। এবং প্রোটোকল অনুযায়ী যেটা দেখা যায় যে প্রথমে এজেন্সির তরফ থেকে করা হয়, তারপরে ডিফেন্সের তরফ থেকে করা হয়, এবং ডিফেন্সের শেষ হলে, সেই আর্গুমেন্ট শেষ করা হলে তারপরে এজেন্সির তরফ থেকে বলা হয় যে তারা সর্বোচ্চ সাজা চায় নাকি তারা কি ধরনের সাজা চায়, তখন বলা হয়, এবং তারপরে একটি ডেট দেওয়া হয় যেখানে যে অভিযুক্ত সে দোষী কিনা সেই বিষয়টাকে সামনে আনে কোর্ট, সেই স্টেটমেন্ট, সেই ভার্ডিক্ট দেয়, এবং তারপরেই কিন্তু তারপরে আরও একদিন ডেট দেওয়া হয় যেখানে তার সাজা কি হলো সেটা সামনে আনে কোর্টের তরফ থেকে। এক্ষেত্রেও ঠিক তাই হবে। প্রথমে গতকালকে সিবিআই এই আর্গুমেন্ট করেছে, যেই আর্গুমেন্টে একাধিক পয়েন্ট দেখিয়ে, একাধিক এভিডেন্স দেখিয়ে তারা বলেছে যে এই সঞ্জয় রয়ই দোষী, সঞ্জয় রয় একাই এই ঘটনাটা ঘটিয়েছে, এই যে বিরলতম একটি ঘটনা, অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ার কেস, এইটাও এই উল্লেখও তারা করেছেন তাদের আর্গুমেন্ট করার সময়, এবং তারা এটাও বলেছেন যে যাতে সর্বোচ্চ সাজা হয় সেই বিষয়টাও কিন্তু কোর্টকে দেখার কথা বলেছে সিবিআই এর তরফ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। তবে প্রোটোকল অনুযায়ী আগামীকালও যে ডেট রয়েছে, ডিফেন্স যখন বলবে তারপরে কিন্তু আবারও সিবিআই এই বিষয়টার উপরে জোর দিয়ে তারা বলবেন যে তারা ঠিক কী ধরনের সাজা চায়,
এবং তারপরেই নেক্সট যে ডেট ফেলবে কোর্টের তরফ থেকে সেই দিনেই কিন্তু এই জাজমেন্ট শোনানো হবে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন নিউজ রুম থেকে। বিরলের মধ্যে বিরলতম অপরাধ এমনটাই মন্তব্য করেছে আজ সিবিআইয়ের আইনজীবী। ধর্ষকের সন্তানের জন্মের জন্য ধর্ষিতাকে বাধ্য করা যায় না, এমনটাই অভিমত ছত্তিশগড় হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের অভিমত 24 সপ্তাহের ভ্রূণ নষ্ট করার সম্মতি আদালতের। সিদ্ধান্ত নেওয়ার সমস্ত অধিকার সংশ্লিষ্ট মহিলার মত আদালতের। ধর্ষকের সন্তানের জন্মের জন্য ধর্ষিতাকে বাধ্য করা যায় না, এমনটাই অভিমত ছত্তিশগড় হাইকোর্টের। 24 সপ্তাহের মধ্যে ভ্রূণ নষ্ট করার সম্মতি আদালতের। সিদ্ধান্ত নেওয়ায় সমস্ত অধিকার সংশ্লিষ্ট মহিলার, এমনটাই মতামত আদালতের। ধর্ষকের সন্তানের জন্মের জন্য ধর্ষিতাকে বাধ্য করা যায় না, এমনটাই অভিমত ছত্তিশগড় হাইকোর্টের। 24 সপ্তাহের মধ্যে ভ্রূণ নষ্ট করার সম্মতি আদালতের। নজর রাখবো অন্যান্য খবরে। জমি বিবাদে হামলার অভিযোগ, জখম হচ্ছেন এক যুবক। বাড়ি বাইক ভাঙচুরের অভিযোগ, নগদ টাকা লুটপাটেরও অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা, কান্দিপাড়ার ঘটনা। জখম যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বাড়ি বাইক জমি বিবাদে হামলার অভিযোগ, জখম হয়েছেন এক যুবক। বাড়ি বাইক ভাঙচুরের অভিযোগ, নগদ টাকা লুটপাটের অভিযোগ। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। আপনাদের জানিয়ে রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ, জখম হয়েছেন এক যুবক। বাড়ি এবং বাইক ভাঙচুরের অভিযোগ, নগদ টাকা লুটপাটের অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। মালদহে তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে 2 জনকে। ঘটনায় উদ্ধার বাইক ও আগ্নেয়াস্ত্র। এবং পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ধৃত মোহাম্মদ শামী আক্তার, টিঙ্কু ঘোষ ও আব্দুল গনি ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ মালদহ জেলা আদালতের। বৃহস্পতিবার সকালেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। মালদহের তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা খুনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলছেন এ বিষয়ে শোনাবো। একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, আর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, আর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন রাজ্য পুলিশের ডিজি, এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এমনটাই বললেন রাজ্য পুলিশের ডিজি। মালদহের তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মালদহে তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদ হাকিমের। বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী দেখছেন এমনটাই বলেছেন ফিরহাদ। কি বলেছেন ফিরহাদ হাকিম শোনা। পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছে, মানে
খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে, কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। দাদা কি মনে করছেন এখানে কি সুপারি কিলাররা ঝুঁকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম, কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে লড়ে প্রধান হওয়ার অভিযোগ। প্রধানের পদ খোয়ালেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান কুসুম সাহা। বিবৃতি জারি করে প্রধান কুসুম সাহার সদস্যপদ খারিজ করে দেওয়া হলো। জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে লড়াইয়ের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান। পরবর্তীতে সেই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় পদ খোয়ালেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন জঙ্গিপুর মহকুমা শাসক একামজে সিং। গত পঞ্চায়েত নির্বাচনে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম সাহা। বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করে পরবর্তীকালে তিনি মহিলাদের জন্য সংরক্ষিত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। পরে পরাজিত হিমাংশু প্রশাসনের কাছে অভিযোগ করেন কুসুম সাহার পৈতৃক বাড়ি বিহারে এবং তিনি তার জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন। বিহারের কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইসে ভোটে দাঁড়ায় আমার খটকা লাগে। সে সময় ভোট প্রক্রিয়া চলাকালীন আমি বিডিওকে মৌখিক জানাই, বিডিও কোনো রকম কর্ণপাত করেননি। পরবর্তীকালে যখন ভোট পরবর্তীকালে আমি আরটিআই করি, সে তার সার্টিফিকেটের উপরে আরটিআই করার পর জানতে পারি সে বাগদাবাড়ির বাসিন্দা দেখিয়ে তার ভাইপো সম্পর্কে, তার স্বামীর ভাইপো তাকে নিজের ভাই দেখিয়ে জাল সার্টিফিকেট তৈরি করেছিলেন। হিমাংশুর তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় কুসুম দেবী অবৈধভাবে তার ওবিসি শংসাপত্রটি জাল করেছেন। যদিও আইনি প্রক্রিয়ার মাঝে কিভাবে মহকুমা শাসক সদস্যপদ খারিজ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুসুম সাহার স্বামী নারায়ণ চন্দ্র সাহা। ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হায়ার অথরিটি ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছিলাম। ডিএম সাহেব চার্জ দিয়েছিলেন এডিশনাল ডিএম এসডিও ম্যাডামের অর্ডারটা বহাল রেখে দিয়েছিলেন। এডিশনাল ডিএমের অর্ডারকে চ্যালেঞ্জ করে আমি আবার গত 2024-এর 24 তারিখ ডিসেম্বর মাসে রিপিটিশন করেছিলাম হাইকোর্টের WB নম্বর 31417। তারপরে রিপিটিশন করার পরে সাব ডিভিশনাল অফিসার থেকে একটা হিয়ারিংয়ের ডেট আছে। ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য কুসুম সাহাকে শোকজ করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং তাকে ওবিসি শংসাপত্রটি জমা করে দেওয়ার জন্য নির্দেশ দেন। 2023 সালের 31শে মার্চ ইস্যু হওয়া কুসুম সাহার ওবিসি শংসাপত্রটিও বাতিল করা হচ্ছে। একই সঙ্গে তার পঞ্চায়েত সদস্য পদ এবং প্রধান পদও বাতিল হয়েছে। মুর্শিদাবাদের ফরাক্কা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পরিত্যক্ত খনিতে পড়ে গেলেন যুবক। জামুরিয়া থানার কাটাগড়ি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর রূপেশ যাদব। পরিত্যক্ত খাদান বন্ধ না করে ফেলে রাখা হয়।
পরিত্যক্ত খাদান বন্ধ না করে ফেলে রাখা সবচেয়ে বিপজ্জনক, এমনটাই জানান তিনি। এবং ওই যুবক খাদানে পড়ে যান হঠাৎই, এমনটাই জানিয়েছেন কাউন্সিলর। তাতে শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। কলকাতা শহরের 8টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সম্পত্তিগুলির বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে। সেই সঙ্গে বাসিন্দাদেরও উচ্ছেদের নির্দেশ আদালতের। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট। কেশবচন্দ্র স্ট্রিটের 6টি বাড়ি সহ মোট 8টি বাড়ি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় শত্রু সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তির বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি, পুরসভার অনুমোদন ছাড়াই হচ্ছে এই সব নির্মাণ। আবেদনে কেশবচন্দ্র সেন স্ট্রিটের 6টি, রাজা রাজনারায়ণ স্ট্রিটের 1টি এবং গিরিশ বিদ্যারত্ন লেনের একটি সম্পত্তির উল্লেখ করা হয়েছে। এই 8টি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে 170 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুধুমাত্র 170 নম্বরের সম্পত্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেও বাকিগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভেঙে ফেলার আগে ওই নির্মাণের ভেতরে সমস্ত বাসিন্দাদের উচ্ছেদ করতে হবে। সে কাজে সহযোগিতা করতে হবে কলকাতা পুলিশকে। এছাড়াও ওই বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ ও পানীয় জল সরবরাহ বিচ্ছিন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সংক্রান্ত বিষয়ে সমস্ত রিপোর্ট আগামী 28শে ফেব্রুয়ারি জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। কলকাতার বেআইনি নির্মাণগুলিতে অবিলম্বে পুরসভার পানীয় জল ও সিএসসির বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। অবিলম্বে ওই বেআইনি বাড়ি বা সম্পত্তিতে বসবাসকারীদের কলকাতা পুরসভা উচ্ছেদ করবে। পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। উচ্ছেদের পর ওই সম্পত্তি বা বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা তার উপর কলকাতা পুরসভা, পুলিশ এবং সিআইএসসি-কে নজরদারি চালাতে হবে। কাজ কতদূর হলো 28শে ফেব্রুয়ারি আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। 170 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের সম্পত্তি ভাঙা হবে কিনা সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। দফতরে দফতরে ছুটে যাওয়ার দিন শেষ। বাড়িতে বসে এক ক্লিকেই মিলবে পঞ্চায়েতের পরিষেবা, এক ক্লিকেই হাতে আসবে সমস্ত শংসাপত্র। রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়াতেই শুরু হতে চলেছে এই পরিষেবা। লালফিতের ফাঁস শেষ। রাজ্য জুড়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার এক ক্লিকেই হাতে আসবে পঞ্চায়েতের সমস্ত শংসাপত্র। ঘরে বসে মোবাইলে ক্লিক করলেই মিলবে শংসাপত্র। জাতিগত শংসাপত্র, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার জন্য এবার থেকে আর পঞ্চায়েত দপ্তরে ছুটে যেতে হবে না। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরুলিয়া জেলার মানুষ। যাই হোক, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে, যে উনি এমন একটি প্রকল্প অনলাইনের মাধ্যমে নিয়ে এসছেন যেটার মাধ্যমে আমরা খুবই সুবিধা লাভ করব। অনেকের এখানে পঞ্চায়েতে আসতে হয়, আসার অসুবিধা, তো সেটা যদি এক ক্লিকে বাড়িতে বসে হয় অবশ্যই আমাদের সবারই উপকারে লাগবে। এটা পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েতে এ বিষয়ে জোর কদমে প্রচার চলছে। আরও সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন পঞ্চায়েত আধিকারিকরা। গ্রামগঞ্জে আমাদের এখনো প্রচুর মানুষ আছে যারা প্রপারভাবে মোবাইল মেনটেন করতে পারেন না বা অপারেট করতে পারেন না। তো তাদের জন্য আমাদেরকে আরেকটু ব্যাপারটা প্রচার করতে হবে। প্রচার করে তাদেরকে ফিল্ডে নেমে
প্রপার শিক্ষা দিতে হবে, শিখিয়ে দিতে হবে। শিখিয়ে দিলে এটা খুব বেশি কঠিন হবে না, আশা করি সবাই অপারেট করতে পারবে। যে সুযোগ সুবিধাটার জন্য এই প্রকল্পটা, সেই সুযোগ সুবিধা যদি মানুষ পায় না, তাহলে অবশ্যই এটা অ্যাওয়ারনেস আমরা প্রধানদেরকে নিয়ে বা আমাদের যারা এনএস আছেন, পঞ্চায়েত লেভেলে যারা কাজ করছেন, ওদেরকে নিয়ে আমরা সচেতন করি। পঞ্চায়েতের সার্টিফিকেট নেওয়ার জন্য 10 থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের। আবার পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার নিশ্চয়তা থাকে না। পঞ্চায়েতের প্রধান বা অন্য কোনো আধিকারিক না থাকার কারণে নাকাল হয়ে ফিরে যেতে হয়। একদিকে যেমন সময়ের ব্যয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষকে। তাই এই পরিষেবা শুরু হলে উপকৃত হবেন জেলার বহু মানুষ। শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সচেষ্ট হয়েছিল রাজ্য প্রশাসন। আলুর দাম কোনোভাবেই 30 টাকার উপরে যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য সচিব। তারপরেও মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পশ্চিম মেদিনীপুরের হিমঘরগুলিতে মজুত রয়েছে লক্ষাধিক আলু। মজুত আলু থাকলেও বাজারে যাচ্ছে নতুন আলু। কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কি, তা নিয়ে মাথায় হাত আলু ব্যবসায়ীদের। রাজ্য সরকারের নির্দেশ ছিল 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে দেওয়ার, কিন্তু পশ্চিম মেদিনীপুরের হিমঘরগুলিতে এখনো মজুত রয়েছে প্রায় 30 লক্ষ প্যাকেট আলু। মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তায় রয়েছে সংরক্ষণকারীরা। 30 লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে। এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয়, তাহলে 30 লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি। জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, তার প্রভাব পড়েছে বাজারে। আলু থেকে বিভিন্ন আনাজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে। হৃদয়পুর বাজারে বাজার করতে এসে এমনটাই জানালেন ক্রেতারা। পাশাপাশি দাম প্রায় 3 গুণ কমেছে বলে দাবি করছেন বিক্রেতারা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রোকলি সবকিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু এখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে হৃদয়পুর বাজার পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই ঘুরে দেখেন আধিকারিকরা। আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। মাংসের দাম তো ঠিকই আছে, ওই 200-220 এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আবার বসিয়ে দিলাম। একদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, ফলে কোল্ড স্টোরে মজুত রয়েছে লক্ষাধিক আলু। অন্যদিকে বাজারে চাহিদা যোগাচ্ছে নতুন আলু। সময়সীমা পেরিয়ে যাওয়ায় হিমঘরগুলিতে সরকারি পরিষেবা বন্ধ হলে বড় বিপর্যয় ঘটবে বলে দাবি আলু ব্যবসায়ীদের। কি হবে ভবিষ্যৎ, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। নীতিশ কুমারের জন্য ইন্ডিয়ার দরজা খোলা। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের এই মন্তব্যে ফের বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ শিবিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। গত 2 দশকে বারচারেক শিবির বদলে রাজ্যের কুর্সি নিজের দখলে রেখে চলেছেন তিনি। বর্তমানে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক নীতিশের জেডিইউ। তাই শুধু পাটনা নয়, লালুর বার্তায় অস্বস্তিতে দিল্লির শাসক দলও। বিহারে ক্ষমতাসীন শিবিরের রাজনৈতিক পালাবদল ঘটলেও মুখ্যমন্ত্রীর আসনে বদল হয়নি। সেই সুবাদেই 2 দশক বস্তুত একটানা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শাসকের রাজনীতির রং বদলালেও নীতিশ কুর্সিতে অনড়। এহেন নীতিশকে ফের বিরোধী জোটে সামিল করতে তার একদা সাথী আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের বার্তা। ঘটনাচক্রে বিহারের আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে তো বটেই, বর্তমান কেন্দ্রের এনডিএ সরকারের ভবিষ্যতের প্রশ্ন নিয়েও নানা চর্চা উস্কে দিয়েছেন লালু। এনডিএ ও বিরোধী জোটে যুক্ত অথবা বিযুক্ত হওয়া নীতিশের দলীয় রাজনৈতিক কৌশলে নতুন কিছু নয়, কিন্তু কেন্দ্রে 2014 থেকে নরেন্দ্র মোদীর সরকার একক সংখ্যাগরিষ্ঠ থাকলেও তৃতীয় দফায় তার অস্তিত্ব শরিক নির্ভর। তেলেগু দেশম ও জেডিইউ এর সমর্থন নিয়ে টিকে রয়েছে মোদীর সরকার। এই আবহে বৃহস্পতিবার লালু জানান তার বন্ধু নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা রয়েছে। নীতিশ অবশ্য শিবির বদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন, কিন্তু ভোল বদলে তার যে রেকর্ড রয়েছে তাতে সহজে ওই জল্পনায় জল ঢালা সম্ভব নয় বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। চলতি বছরেই বিহারের বিধানসভা ভোট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আসনে গেরুয়া শিবিরের প্রতিনিধির পক্ষে সওয়াল করতে শুরু করেছে রাজ্য বিজেপির একাংশ। মহারাষ্ট্র মডেলে জোটের বৃহত্তম দল হিসেবে বিজেপি নেতৃত্বের ওই দাবি নিয়ে জলঘোলা হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফলে লালুর ওই বার্তা নতুন করে নীতিশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার অবকাশ তৈরি করেছে। স্বভাবতই অনিবার্য চাপে কেন্দ্রের শাসক। কলকাতা টিভি। যে খবরে নজর রাখবো, চীনে নয়া ভাইরাসের প্রকোপ, চিন্তায় বিশ্ব। চীনের পরিস্থিতিতে কড়া নজর ভারতের। আপনাদের জানিয়ে রাখবো, চীনে নয়া ভাইরাসের প্রকোপ, চিন্তায় গোটা বিশ্ব। চীনের পরিস্থিতিতে কড়া নজর রয়েছে ভারতে। আবারও নতুন করে চীনে নয়া ভাইরাসের উৎপত্তি, আর তারপরেই চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বকে। গোটা বিশ্বের কাছে চিন্তার বিষয়। চীনের পরিস্থিতিতে কড়া নজর রাখছে ভারত। শ্বাসকষ্টজনিত অসুখের ওপর নজর রাখছে এনসিডিসি। সম্প্রতি চীনে HMVPর প্রাদুর্ভাবে আশঙ্কায় সমস্ত দেশ। চীনে নয়া ভাইরাসের প্রকোপ, চিন্তায় গোটা বিশ্ব। চীনের পরিস্থিতিতে কড়া নজর ভারতের। চীনে নয়া ভাইরাসের চিন্তা বাড়াচ্ছে বিশ্বে। চীনের পরিস্থিতিতে কড়া নজর রাখছে ভারত। শ্বাসকষ্টজনিত রোগের উৎপত্তি। সম্প্রতি চীনে নতুন একটি ভাইরাসের প্রকোপ ঘটেছে। সম্প্রতি চীনে HMVPর প্রাদুর্ভাবে আশঙ্কায় সমস্ত দেশ। নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। নিমাই, নতুন করে আবার ঠিক কি ভাইরাস চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বকে, কি জানা যাচ্ছে? ভারত কিভাবে নজরদারি রেখেছে? প্রথমত এএনআই যে সংবাদ সংস্থা, তার সূত্রে যে জানা যাচ্ছে যে HMPV বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যা কিন্তু চীনে মারাত্মকভাবে ছড়িয়েছে এবং তার জেরে শিশুরা বিশেষ করে তারা প্রচণ্ডভাবে অসুস্থ হচ্ছে এবং তারা অনেকে হাসপাতালে ভর্তি এবং অনেকে হাসপাতালে ভর্তি হতে পারছে না, কারণ বেড পাওয়া যাচ্ছে না। এবং এই HMPV তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা H5N1 ভাইরাস এবং তার সঙ্গে করোনা বা COVID-19 যে ভাইরাস, তার দাপট চলছে এবং সব মিলিয়ে সংবাদ সংস্থা সূত্রে খবর। একদমই নিমাই, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো।